কৈলাস, তুমি জানো তো যে এই কাজটা ইললিগাল? এর মধ্যে বেআইনি কি হলো বলতো? আমরা কি কারোর খুন করছি নাকি? কিন্তু ভাই, এভাবে অন্য কারোর বাড়িতে না বলে থাকা এটা ভালো না। আমি বলছি এটা ঠিক দেখায় না। হ্যাঁ, বন্ধু, যখন পকেট খালি থাকে না তখন ঠিক ভুল অত ভাবতে নেই, বুঝলে? কিন্তু কিন্তু কি, তোমরা দুজনে খুব লাকি যে এই ফ্ল্যাটে থাকতে পারছো, আর তাও একেবারে ফ্রিতে। আর যদি এই ফ্ল্যাটের মালিক জেনে যায় তাহলে? এই ফ্ল্যাটের মালিক জানতে পারলে তো আমি জেলে যাব, তোমরা নয়, কারণ ব্রোকার তো আমি তোমাদের দুজনকে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? আর যদি অন্য ফ্ল্যাটের লোকেরা জিজ্ঞেস করে তো? আমি ওদের বলে দিয়েছি যে এই ফ্ল্যাটের মালিক মিস্টার কিশোর, তোমরা দুজন ওর আত্মীয়। আর মিস্টার কিশোর গত মাসেই লন্ডনে গেছে, 1 বছরের আগে উনি আসবেনই না, ঠিক আছে? আচ্ছা, আমি চললাম। শোন, থ্যাঙ্কস ভাই। জানি না তোর এই দয়ার জন্য তোকে কিভাবে ধন্যবাদ দেবো। দয়া কিসের, বন্ধুই বন্ধুর কাজে লাগে। ঠিক আছে, চলো, ওকে, টেক কেয়ার। হ্যাঁ আরে শোন, হ্যাঁ, কিছু খেয়ে তো যা। আরেকদিন আসছি আজকে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, তোমরা একদম টেনশন করো না, হ্যাঁ? আমি আছি তো। গুড নাইট। বাই। কৈলাস যাই বলুক না কেন, আমার একদম এগুলো ঠিক লাগছে না। আমার এরকম মনে হয় যে আমাদের খুব তাড়াতাড়ি পয়সার ব্যবস্থা করা উচিত আর নিজেদের ঘরে শিফট করা উচিত। সব হবে শোনা, জাস্ট কয়েকটা দিন এই ফ্ল্যাটটায় থেকে যাই। ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি খাবার দিচ্ছি। না না, আগে খাওয়া তারপরে স্নান। আরে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, খোলো। তোমার ফেভারিট কপির তরকারি আছে এখানে। আচ্ছা, আরে বাহ। কি হলো? তুমি কোনো আওয়াজ শুনলে? কিরকম আওয়াজ? কোনো শব্দ হচ্ছে? না না, তোমার মনের ভুল, কিচ্ছু নেই। না, হয়তো কিছু জল পড়ার শব্দ হচ্ছে। হয়তো কোনো লিকেজ আছে। আমাদের দেখা উচিত। ঠিক আছে, চলো। কি হলো? রক্ত, আরব রক্ত। আরব, চলো এখান থেকে। কিন্তু- আমি এখানে থাকতে চাই না। আরব, আরে না, আরব, প্লিজ শোনো, চলো, চলো। শোনো, আরে শোনো, আমার কথাটা তো শোনো। আরে আমার কথাটা শোনো, শোনো, কি হয়েছে? আরব, আমি শোনো, এখানে শোনো। থাকতে চাই আরে, না। আরে কি হয়েছে ভাই? এত রাত্রে এত চিৎকার চেঁচামেচি কিসের? রক্ত পড়ছে ছাদ থেকে। হোয়াট? রক্ত পড়ছে? কোথায়? দেখান আমায়। আসুন, আমি দেখাচ্ছি। আসুন আমার সঙ্গে। আসুন। রক্ত পড়ছে খালি, ভালো লাগছে না। ওই যে, কোথায়? ও মাই গড! কিন্তু এটা পড়ছে কোথা থেকে? মনে হচ্ছে ওপরের ফ্ল্যাট থেকে চুইয়ে চুইয়ে আসছে। পুরো কারো খুন হয়ে যায়নি তো? চলুন ওপরে গিয়ে দেখি। আপনারা উপরে চলুন, আমি সেক্রেটারি আর ওয়াচম্যানকে নিয়ে আসছি। তাড়াতাড়ি, কুইক, বি আচ্ছা। ফাস্ট। চলো। দেখি, সাইড প্লিজ। আপনারা উপরে যান, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ, চলুন চল। উপরে। এই টর্চটা রাখুন, যদি দরকার পড়ে। কেন এলাম এখানে? এই ফ্ল্যাটটাই হবে।
দরজাটা তো বন্ধ। হ্যাঁ, কেউ খুলছেও না ভিতর থেকে। সেক্রেটারি আসছেই হয়তো। দেখি দাঁড়াও। কি হলো? দরজা খুলছে না কেন? দেখুন, দয়া করে আপনারা এখানে তামাশা করবেন না, না হলে সোসাইটিতে একটা বদনাম হয়ে যাবে আমাদের। ঠিক আছে, কিন্তু এই ফ্ল্যাটের চাবি তো আপনার কাছে থাকবে। হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে খুলুন। একটু দেখুন তো সুইচ বোর্ডটা কোথায়। হ্যাঁ, আমি দেখছি। এখানে তো কোথাও রক্ত নেই। তাহলে নিচের ফ্ল্যাটে রক্ত পড়ার শব্দ কি করে হচ্ছে? আপনারা ঘাবড়াবেন না, যেটা চুঁয়ে চুঁয়ে পড়ছিল সেটা রক্ত নয়, হয়তো জলটা লাল রং হয়ে গেছে, পাইপে জং ধরে গেছে হয়তো। আরে আগের মাসেই তো নতুন পাইপ লাগানো হলো, আর নতুন পাইপের জং কি করে লাগবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছেন। বলেছিলেন নতুন পাইপ লাগাবেন, আর নিশ্চয়ই পুরানো পাইপ লাগিয়ে দিয়েছেন। আরে যা মুখে আসে তাই বলে যাচ্ছেন। আমরা কমিটি মেম্বাররা কাজ করি বলেই তো আপনারা শান্তিতে থাকতে পারছেন। হ্যাঁ, শান্তিতে তো আছি, এভাবে রক্ত পড়া দেখে। এক মিনিট, একটু চুপ করুন, শান্ত হন। কি একটা টপ টপ করে পড়ছে, তাই না? কিন্তু এই জল পড়ার শব্দটা আসছে কোথা থেকে? মনে হচ্ছে রান্নাঘর থেকে আসছে। হ্যাঁ, এখানেও রক্ত। ও ও মাই গড, এখানেও রক্ত পড়ছে ভাবে। তাহলে তুমি দিয়েছো এই দুজনকে ঘর কোনো কাগজপত্র ছাড়াই? হ্যাঁ স্যার, আমি তো আমার বন্ধুদের সাহায্য করছিলাম। আমি যদি জানতাম যে ছাদ থেকে রক্ত পড়ছে তো আমি আমার বন্ধুদের কেন আনতাম? তোমার লাইসেন্স চলে যেতে পারে এই কারণে। সরি স্যার, পরের বার থেকে এরকম ভুল করবো না স্যার। আচ্ছা, তোমরা এত বছর ধরে এখানে সবাই রয়ে গেছো, এর আগে কখনো হয়েছিল কি এরকম কোন রকম লিকেজের প্রবলেম কি দেখেছিলে এখানে? এরকম লিকেজ তো প্রথমবারই হলো। আচ্ছা, কয়েকদিন আগে তোমরা নতুন পাইপলাইন করিয়েছো না? সেটাই তো ব্যাপারটা বুঝতেই পারছি না, এই রক্তটা কি করে পড়ছে? নিশ্চয়ই সেক্রেটারি গন্ডগোল করেছে। আপনারা কথায় কথায় কেন আমার দিকে আঙুল তোলেন? আপনারা কি করে জোর দিয়ে বলতে পারেন যে রক্তই? বস, এটা রক্তই বটে। রক্ত? হ্যাঁ, রক্ত? আর এই রক্তটা মানুষের রক্ত। মানুষের রক্ত? একদম কনফার্ম? 100% কনফার্ম। একটা কথা বলুন, এই যে লিকেজটা সেটা কোন পাইপলাইন থেকে আসতে পারে? উপরের ছাদে ট্যাঙ্ক আছে তার থেকে। দেখ, তুমি আর বিবেক এই ওয়াচম্যানকে সঙ্গে নিয়ে যাও, ওখানে গিয়ে ট্যাঙ্কটা ভালো করে চেক করো। ইয়েস স্যার, দেখি। সারিকা, তুমি আর কাজল ওপরের ফ্ল্যাটে যাও আর ব্লাডের স্যাম্পলটা নিয়ে নাও। স্যার স্যার, ট্যাঙ্কি এর ওপরে। সব ফ্ল্যাটেই জল ওই ট্যাঙ্কি থেকে যায়। স্যার, যদি ওই ট্যাঙ্কের ভেতরে রক্ত থাকে তাহলে প্রত্যেকের ফ্ল্যাটেই রক্ত যাওয়া উচিত স্যার। সেটাই তো, এতক্ষণে তো সবার কিচেন আর বাথরুমে রক্ত মেশানো জল চলে যাওয়া উচিত ছিল, কিন্তু রক্ত শুধু ছাদ থেকেই পড়ছে তো। এত রক্ত আসছে কোত্থেকে? আমি বরং এখান থেকে ব্লাড স্যাম্পলস নিয়ে নিই। সারিকা, হ্যাঁ ভেতরে তো সব ঠিকঠাকই লাগছে, কোনো রকম গন্ধও আসছে না, আর জলটাও একদম পরিষ্কার।
এই কারণেই লোকেদের কিচেন আর বাথরুমে পরিষ্কার জলই যাচ্ছে। তাহলে স্যার ছাদের ভিতরে রক্ত মেশানো জল এলো কি করে? কাজল, আমি স্যাম্পলস নিয়ে নিয়েছি। তা স্যার দুটো ফ্ল্যাটে তালা লাগিয়ে দাও, কাউকে ভেতরে আসতে দেবে না, কেউ এখানে এসে থাকবেও না, যাবেও না। আমার তো নিজের ফ্ল্যাটেই যেতে ভয় করছে, যদি ওখানেও রক্ত পড়ে তো। ঘাবড়াবেন না একদম। এখন কেসটা সিআইডির হাতে এসেছে, খুব শিগগির জানতে পারবো আমরা এই রক্তটা টপকাচ্ছে কোথা থেকে। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ। উপরের এই ফ্ল্যাট থেকে ব্লাড স্যাম্পল পেয়েছি। এক্সিলেন্ট। টেরেসের ট্যাঙ্কে কিছু পাওয়া গেছে? আমরা ট্যাঙ্ক ভালো করে চেক করেছি স্যার, জলের মধ্যে না কোনো রক্ত আছে আর না কোনো লাশ, জল একদম পরিষ্কার স্যার। উপরের ট্যাঙ্কের জল পুরোপুরি পরিষ্কার, তাহলে এই রক্ত আসছে কোত্থেকে? হ্যাঁ সালুকে। হ্যাঁ বস, এমন একটা কথা জানতে পেরেছি যে তোমাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। আচ্ছা, তাহলে বলে ফেলো। বলবো না আমি, দেখাবো। এসো আমার সাথে। সারিকা, এই দেখুন স্যার, ওই রক্তটার থেকে আমরা 15 রকমের ডিএনএ পেয়েছি। 15টা ডিএনএ? এই 15টার মধ্যে পুরুষ এবং মহিলা দুটো রক্তই মিশে আছে। 15টা ডিএনএ মানে 15 জনের মৃত্যু হয়েছে নাকি? হয়তো। তার মানে অভিজিৎ, ওই ছাদ থেকে যে রক্তটা চুয়ে পড়ছে তার মধ্যে 15 জনের রক্ত মিশে আছে। কিন্তু স্যার ওই রক্তটা পড়ছে কোথা থেকে? ছাদের উপরে যে ট্যাঙ্ক আছে সেটা তো একদম পরিষ্কার। ট্যাঙ্ক পরিষ্কার, পাইপলাইনেও কিছু নেই। বস, আর একটা জরুরি কথা, ওই রক্তের মধ্যে আমি রাস্ট পার্টিকেলও পেয়েছি, জং। জং? এই নতুন পাইপে? এই নতুন পাইপলাইনে জং আসলো কি করে? বিল্ডিং এর সেক্রেটারি বলেছিল যে ওরা 1 মাস না 1.5 মাস আগে পাইপলাইন লাগিয়েছে, কিন্তু ও এটা আমাকে বলেনি যে পুরনো কোনো পাইপলাইন খুলে ফেলেছে কি রেখেছে, নাকি আগের মতনই ও রেখেছে যেরকম আগে ছিল। এই পাইপলাইন চেক করতে হবে, দুটোই, পুরনোটাও আবার নতুনটাও। হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম সোসাইটি, ই ব্লক। আমি জানি সমস্ত ফাইল এখানেই আছে, কিন্তু এই ঘরের মধ্যে তো হাজার হাজার ফাইল আছে। আপনি তাড়াতাড়ি ওই নতুন ইঞ্জিনিয়ারকে এখানে পাঠান, সিআইডির লোকেরা এখানে অপেক্ষা করছে। এরকম কি করে হতে পারে স্যার? এত বড় লিকেজ! এই তো কয়েক মাস আগে ওই সোসাইটিতে আমরা নতুন পাইপলাইন লাগিয়েছি। আরে নতুন পাইপলাইন যদি লাগান আমাদের কিচ্ছু ব্যাপার নেই, প্রবলেম হলো পুরনো পাইপলাইন নিয়ে। রক্ত পুরনো পাইপলাইন থেকে বেরিয়েছে, পুরনো পাইপলাইন থেকে। এরকম কি করে হতে পারে স্যার? এরকম কিভাবে হয়েছে সেটা আমরা জেনে নেব। এনিহাউ আপনি আমাদের পুরনো পাইপলাইনের নকশা দিন, আমরা দেখবো এটা কিভাবে হয়েছে। সোসাইটির কাছে নতুন পাইপলাইনের নকশা আছে। স্যার, পুরনো ডিজাইনটা এই ফাইলের মধ্যেই কোথাও আছে। ফাইলে আছে মানে? 1975 সালের নকশা, নিশ্চয়ই গুছিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, গুছিয়েই রাখা আছে। ললিতকে আসতে দিন, ও 2 মিনিটের মধ্যেই খুঁজে দেবে আপনাদের। স্যার, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ললিত, এরা সিআইডি থেকে এসছে। এদের শ্রীরামনগর সোসাইটির পুরনো পাইপলাইনের নকশা চাই। কিন্তু স্যার, ওখানে তো আমরা নতুন পাইপলাইন লাগিয়েছিলাম। কিন্তু তবুও পুরনো পাইপলাইন খোলা হয়নি কেন? সরি স্যার। সরি মানে? এত বড় ভুল করেছেন, পুরনো পাইপলাইন খোলেননি, সরি বলছেন আপনি? কিন্তু এত ছোটখাটো ব্যাপারের জন্য আপনারা... ছোট কোনো ব্যাপার না, বুঝেছেন আপনি? রক্ত ঝরে পড়ছে পুরনো পাইপলাইন থেকে। রক্ত? হ্যাঁ, রক্ত। আমাদের ওই পুরনো পাইপলাইনের নকশাটা দরকার এখনই। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি ম্যাডাম।
এটা পুরনো পাইপলাইন, আর এটা একটা নতুন ট্যাঙ্ক, আর এটা নতুন পাইপলাইন। তার মানে পুরনো পাইপলাইনের জল পুরনো ট্যাঙ্কের দিকে যাচ্ছে, আর নতুন পাইপলাইন থেকে নতুন ট্যাঙ্কের দিকে জল যাচ্ছে। কিন্তু পুরনো ট্যাঙ্ক সিরান সোসাইটির ঠিক পিছনের দিকে ময়দানে মাটির নিচে গর্ত করে। আর এটা দেখেছেন স্যার, পুরনো ট্যাঙ্কটা চিত্রাং পার্কে আছে স্যার। চিত্রাং পার্ক? যদি পুরনো ট্যাঙ্ক চিত্রাং পার্কে থাকে তাহলে খুনটাও চিত্রাং পার্কেই হয়েছিল। হয়তো ওখানে কোনো লাশ পড়ে আছে ওই পুরনো ট্যাঙ্কে। এখান থেকেই যাচ্ছে তাহলে রক্ত মেশানো জল। বাচ্চাদের জুতো? এটা কোনো বাচ্চার রক্ত নয় তো? স্যার, পচা গন্ধ আসছে। দুর্গন্ধ আসছে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে লাশ পড়ছে। আমি মাস্ক নিয়ে আসছি। হ্যাঁ, বাচ্চাদের একটা জুতো পেলাম, এর মধ্যে কোনো বাচ্চার লাশ নেই তো? একটা কাজ করো, সিঁড়িটা নিয়ে এসো তো। স্যার, ভেতরে তো পলিথিনের ব্যাগ আছে। হ্যাঁ স্যার, আমি ভেতরে গিয়ে দেখবো? হ্যাঁ যাও, কিন্তু খুব সাবধানে বিবেক। ইয়েস স্যার। স্যার, স্যার, এখানে একটা প্লাস্টিক ব্যাগ নেই স্যার, অনেকগুলো প্লাস্টিক ব্যাগ রয়েছে। অনেকগুলো ব্যাগ? ব্যাগগুলো বার করো তো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15। 15টা ব্যাগ? কাটো তো দড়িগুলো ব্যাগের। মাই গড, এত লাশ! বিবেক, জলের ভিতরটা ভালোভাবে দেখো তো, আর কিছু পাওয়া যায় কিনা, কোনো অস্ত্র বা কিছু। মাই গড, এরা সবাই তো একই রকম পোশাক পরে আছে। আর সকলের গলায় টাইও আছে। এর বাইরে সকলের বয়স খুবই কম, এই 25-30-এর মধ্যে হবে। এর গলা তো একই রকম চিহ্ন, এই দুজনের গলাতেও মনে হয় একইভাবে মারা হয়েছে। স্যার। হ্যাঁ বিবেক? স্যার, ভেতরে কিচ্ছু নেই, শুধু এটা পেয়েছি, চাবিটা পেয়েছি স্যার। চাবি? ইয়েস স্যার। রুম নম্বর 12, সানরাইজ লজ।
আচ্ছা স্যার, এই সানরাইজ লজ আর এই লাশগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই তো? হতে পারে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কিন্তু এতগুলো লাশ এই ট্যাঙ্কে ফেলা হয়েছে, কেউ কি করে দেখলো না? একটা কাজ করো, লাশগুলো ফরেন্সিক ল্যাবে পাঠাও, ততক্ষণ আমরা দেখছি আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা। সচিন, ও ভাই শোনো, আমরা সিআইডি থেকে। কি বলছেন স্যার? সিআইডি লোকেরা এরকম হয় নাকি? কি বলতে চাইছো তুমি? আমি বলছিলাম সিআইডির লোকেরা রাস্তায় এভাবে ঘুরে বেড়ায় না, ওনাদের কাছে তো অনেক বড় গাড়ি আছে। ওই যে আমাদের গাড়ি, আর এই হলো আমার ব্যাচ। আপনারা সত্যি সিআইডির লোক? হ্যাঁ সচিন, ওই যে অটোওয়ালা, ওকে ডাকো তো। হ্যাঁ স্যার। কতদিন ধরে রয়েছো তুমি এখানে আইসক্রিমের গাড়ি নিয়ে? স্যার 6 মাস হয়ে গেছে। আর কতক্ষণ থাকো তুমি এখানে? স্যার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এদিকে এসো তো, সিআইডির লোক আমরা, জিজ্ঞাসাবাদ করার আছে। মিটার তো ঠিক আছে স্যার, আপনি চেক করে দেখুন। মিটারের কথা পরে জিজ্ঞেস করব। ওই যে সামনে চিত্রাং পার্ক আছে, সেখানে ট্যাঙ্কের মধ্যে আমরা অনেকগুলো লাশ পেয়েছি। কি বলছেন স্যার? মানুষের লাশ? হ্যাঁ, 25 থেকে 30 বছরের মধ্যে যুবক যুবতীর অনেকগুলো লাশ। আমরা তো এখানে শুধু অটো চালাই স্যার, লাশের ব্যাপারে আমরা কি জানি? দেখো, আমরা জানি যে তোমরা কিছু করনি, কিন্তু এটা বলো যে গত কয়েক মাসে এখানে আশেপাশে তোমরা এমন কিছু দেখেছো যেটা সন্দেহজনক, বা এমন কাউকে দেখেছো যে একটু অন্যরকম? না স্যার। আরে, আমাদের কথা শেষ হয়নি আর তুমি না বলে দিলে? উত্তর কি আগে থেকে রেডি করে রেখেছিলে নাকি? ভালো করে ভেবে চিনতে বলো, এখানে তুমি কোনো যুবক যুবতীদের যেতে আসতে দেখেছিলে? স্যুটটাই পরা? স্যুটটাই পরা তো মনে নেই স্যার, কিন্তু গত 1.5-2 মাসে 25-30 বছরের কিছু ছেলেরা রাতে কারোর সাথে দেখা করতে আসে। কারোর সাথে দেখা করতে আসে? কার সাথে? তা তো আমরা দেখিনি স্যার, আমরা তো আমাদের ভাড়া নিয়ে এখান থেকে চলে যাই স্যার, আর ওরা এখানে নেমে যেত স্যার। ওরা এখানে নেমে যেত মানে ওই পার্কের সামনে? আগে হ্যাঁ। আচ্ছা, যখন ওরা তোমাদের অটোতে বসতো তখন কোনো কথাবার্তা শুনতে পারতে? একটা মেয়ের কথা শুনেছিলাম স্যার, ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। কি কথা বলতো? আমি কিছু বুঝতে পারিনি স্যার, মনে হয় ও বলছিল যে দেখা তো করতেই পারি, আমরা একসাথে খেলাধুলো করেছি, একসাথে বড় হয়েছি। একসাথে বড় হয়েছে? স্যার, গত 5-6 মাসে কোনো 25 থেকে 30 বছরের যুবক যুবতীর গায়েব হওয়ার রিপোর্ট নেই। হ্যাঁ, 1-2 জন গায়েব হয়েছিল, কিন্তু তারা ঠিকঠাকভাবে বাড়িতেও ফিরে এসেছে। স্যার, আবার এটাও তো হতে পারে যে সবকটা ছেলে মেয়ে অন্য শহরের, আর ওই শহরের রিপোর্ট লেখানো হয়েছে। কিন্তু সচিন, এখানে 15টা খুন হয়েছে, 15টা। তুমি বলতে চাইছো যারা মারা গেছে তারা সবাই কোনো অন্য শহরের? স্যার, চিত্রাং পার্কে জলের ট্যাঙ্কে আমরা একটা চাবি পেয়েছিলাম সানরাইজ লজের। লজে তো বেশিরভাগ তারাই থাকে যারা অন্য শহর থেকে আসে, যাদের কাছে এই শহরে কোনো থাকার মতো বাড়ি নেই। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু আরেকটা কথা স্যার, যে কটা লাশ আমরা পেয়েছি ওরা সকলে একই ধরনের ড্রেস পরেছিল, চেক টাই, শার্ট প্যান্ট। ড্রেসগুলো দেখে তো মনে হচ্ছিল কোনো স্কুলের ইউনিফর্ম। সেটাই তো বুঝে উঠতে পারছি না যে 25-30 বছরের ছেলেমেয়েরা স্কুলের ইউনিফর্ম পরে এখানে কি করছিল। আচ্ছা, এরা সবাই আবার একই স্কুলের নয় তো? যে এদের চিত্রাং পার্কে ডেকে নিয়েছিল আর একের পর এক খুন করে ওদেরকে স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে, তাহলে অভিজিৎ হতে পারে যে এরা সবাই আর খুনি একে অপরকে ভালো করে চিনত। হতেই পারে স্যার, কারণ যেই মেয়েটিকে অটোওয়ালা চিত্রাং পার্কের বাইরে ছেড়েছিল সেই মেয়েটি ফোনে কথা বলছিল যে আসবে না কি করে। আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি। যদি এরা একে অপরের সঙ্গে যুক্ত থাকে আর কেউ যদি এদের উধাও হওয়ার রিপোর্ট না লিখিয়ে থাকে, তাহলে হয়তো এরা সবাই অনাথ ছিল। একটা কাজ করি, এই শহরে যতগুলো অনাথ আশ্রম আছে সেখানে গিয়ে খবর নাও যে এই সানরাইজ লজে গিয়ে চাবির ব্যাপারে খবর নাও। আমার সুটকেস তো দাও, আর ঘরে আমার অনেক জিনিসপত্র রয়েছে, আর আপনারা তালা লাগিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ ধরে তুমি ঘরের ভাড়া দিচ্ছ না, যতক্ষণ না ভাড়াটা ক্লিয়ার করবে আমি দরজা খুলবো না। প্লিজ, আমাকে ঘরে যেতে হবে আর আমাকে স্নানও করতে হবে, প্লিজ। এসব ফ্রিতে পাওয়া যায় না, ওকে? আমার বন্ধু কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আর যেইও চলে আসবে আমি আপনার সব পেমেন্ট করে দেবো। ততক্ষণ প্লিজ আমাকে রুমে যেতে দিন। আগে ভাড়াটা দাও, আমি জানবো কি করে তোমার বন্ধু তোমার মতো 2 নম্বর কিনা? দেখুন, আমি আপনার পুরো পেমেন্ট করে দেবো, প্লিজ।
এই হরিজা তো এর ঘরের দরজাটা খুলে দে তো। থ্যাংক ইউ। কোত্থেকে সবচেয়ে চলে আসে। এক্সকিউজ মি, হ্যাঁ স্যার বলুন। আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। এসিপি প্রদ্যুমান, আপনার কথা অনেক শুনেছি স্যার। আচ্ছা এটা বলুন, এই চাবি আপনাদের লজের তো? হ্যাঁ স্যার, আমি তো এটা এখানে খুঁজছিলাম, আপনি কোত্থেকে পেলেন? অদ্ভুত ব্যাপার, আপনাদের হোটেল থেকে চাবি উধাও হয়ে যাচ্ছে, আপনারা খোঁজই রাখেন না। অ্যাকচুয়ালি স্যার, আমি যাকে এই ঘরটা দিয়েছিলাম সে চাবি নিয়ে চলে গিয়েছিল আর ফিরে এলোই না। ফিরে আসেইনি? জিনিসপত্র রেখেই চলে গেছে? না স্যার, যখন আমি ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরটা খুললাম তখন কিছুই ছিল না ঘরে। জিনিসপত্র ছিল না তার মানে মালপত্র ছাড়াই এসেছিল? তাই তো মনে হচ্ছে স্যার। আশ্চর্য ব্যাপার। কি কি নাম ওর? এক মিনিট স্যার, এই যে লোকটার নাম সিদ্ধার্থ স্যার, আর গত মাসের 27 তারিখে ও ঘরটা নেয়। সিদ্ধার্থ? পুরো নাম লেখেনি? না স্যার। কিন্তু আপনার তো পুরো নামটা লেখা উচিত ছিল ঘর ভাড়া দেওয়ার আগে। গেস্টের আই কার্ড বা অন্য কিছু চেক করেননি? স্যার আমি আইডি দেখেছিলাম, মনে হয় ও ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছিল। সেটার ফটোকপি আছে তো? না স্যার। নেই? আচ্ছা ওর অ্যাড্রেস, ওর কোনো অ্যাড্রেস এখানে লেখা আছে? এক মিনিট স্যার। না স্যার, শুধু একটা মোবাইল নাম্বার। কি নাম্বার বলুন? 1097892334। 1097892334। চলো, অন্তত এইটুকু সূত্র তো আমরা পেয়েছি। জানা তো যাবে যে লোকটা কে। যাও তোমরা তোমাদের হোমওয়ার্ক করো, ঠিক আছে? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? দেখুন, এটা একটা অনাথ আশ্রম, এখানে কোনো বিপদের আশঙ্কা নেই। আমরা জানি সেটা, আমরা অন্য একটা কাজে এসেছি। হ্যাঁ বলুন। দু একটা খুনের ঘটনা ঘটেছে, তো সে ব্যাপারেই কথা বলতে এসেছি আপনার সঙ্গে। স্যার, এর সঙ্গে আমাদের কি সম্পর্ক? আর খুনের কথা এখানে বলাও উচিত নয়। জানি সেটা আমরা, কিন্তু আরো এমন কিছু আছে যার জন্য কথা বলতেই হচ্ছে। দু একটা খুন হয়ে গেছে, আর হয়তো আরো কয়েকটা। এই খুন করছেটা কে? সেটা এখনো জানতে পারা যায়নি, তবে খুনি বেছে বেছে তাদেরই খুন করছে যে সমস্ত লোকেদের কোনো আত্মীয় স্বজন নেই আদৌ, যারা জন্ম থেকেই অনাথ। আপনি এই জন্য এখানে এসেছেন যাতে আপনি এখানে? আগে হ্যাঁ, হয়তো সব কটা বাচ্চাই কোনো একই অনাথ আশ্রমে একসঙ্গে বড় হয়েছিল। ও আই সি। এই জন্য আমরা শহরের প্রত্যেকটা অনাথ আশ্রমে খোঁজ নিচ্ছি, কারণ আবার যদি কোনো খুন হয় তাহলে আমরা সেটাকে আটকাতে চেষ্টা করব। আর যাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করতে চাইছি তারা একটা 15-20 জনের গ্রুপের লোক, আর তাদের বয়স মোটামুটি 25 থেকে 30 বছরের মধ্যে। 15 থেকে 20 জন আর 25 থেকে 30-এর মধ্যে বয়স। কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার। স্যার, অনাথ আশ্রমে কিছু পুরনো লোক আমাদের প্রতি মাসে ডোনেশন দেন, কিন্তু গত 2 মাস থেকে সমস্ত লোক নিরুদ্দেশ। কে জানে কি হয়েছে, ফোনও রিসিভ করছেন না। সেই লোকগুলোর বয়স কি 25 থেকে 30-এর মধ্যে? হ্যাঁ, আর ছোটবেলায় তারা এখানেই থাকেন। তো তাহলে এখন তারা কোথায়? সবাই এখান থেকে বেরিয়ে গেছে আর নিজে নিজে জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা, ওরা কি এদের মধ্যে কেউ? হ্যাঁ, এরাই তো তারা। ও, তার মানে এই খুনি এদের সঙ্গেই থাকতো এই আশ্রমে। স্যার, এ আপনি কি বলছেন? এই লোকগুলোর সঙ্গে আর যারা এখানে থাকতো আপনি তাদের ব্যাপারে বলুন। বেল বাজাও ফেডরিক। সিদ্ধার্থর প্রতিবেশীরা কি বললো? স্যার ওরা বলছিল যে ও একজন জার্নালিস্ট, ওর বন্ধু বান্ধব আত্মীয় কেউ থাকে না, ও একাই থাকে। একা থাকে? স্যার, দরজাটা কেন খুলছে না? মনে হয় কিছু গোলমাল আছে। ফেডরিক, দরজাটা ভেঙে ফেলো। আমি স্যার? ফেডরিক নামে এখানে আর কেউ আছে? ভাঙো তাড়াতাড়ি। হ্যাঁ। ঘরটার চারদিকে ভালো করে দেখো, দেখো কিছু লুকানো আছে কিনা। সব দিক ভালো করে দেখো, কিছু পাওয়া যেতে পারে।
এখানে তো কিছুই নেই স্যার। এইটা দেখো, বাহ, এটা অনেক পুরনো ফটো, ছেলেবেলার ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মনে হচ্ছে 14-15 বছরের পুরনো ছবি এটা। এটা তো হকি টিমের ফটো বলে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, দেখছি তো সবার হাতে হকি স্টিক আছে। সচিন, ছুরিটা দাও তো। স্যার, এই খুনি যদি সিদ্ধার্থর শৈশবের সাথে জড়িয়ে থাকে তাহলে তারও ছবি এখানে থাকা উচিত। হ্যাঁ, ফটোর মধ্যে তো থাকার কথা। একটু পেনটা দাও তো, কাজল। এখানে কিছু লেখা আছে, কিছুটা কাটা পড়েছে, হয়তো। স্যার, একদম শেষে 3টে 0 মনে হচ্ছে। হ্যাঁ, এই নাও। টিম, TAM, টিম। তার মানে তো স্যার এটা হকি হবে। হ্যাঁ সচিন, তাই তো মনে হচ্ছে। এটা KEY, এটা C, এটা OH। এই নাও, হকি টিম জোনাকিপুর স্পোর্টস ক্লাব 2000। স্যার, তার মানে হলো এই সিদ্ধার্থ এই হকি টিমের মেম্বার ছিল 11 বছর আগে। হ্যাঁ, 11 বছর আগে। জোনাকিপুর স্পোর্টস ক্লাব হকি টিম। স্যার, এই ছবি আমরা সিদ্ধার্থর বাড়ি থেকে পেয়েছি, আর অনাথ আশ্রমের লোকেরাও একই ফটো পাঠিয়েছে। এরাই হবে স্যার যাদের এক এক করে খুন করা হয়েছে। অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো এই ফটোতে? এই ফটোতে 20টা বাচ্চা রয়েছে, আর এর মধ্যে 15টা বাচ্চা খুন হয়ে গেছে। আমার মনে হয় এই খুনি এই অনাথ আশ্রমের বাচ্চাদেরই ও খুন করে যাচ্ছে। এর মানে হলো স্যার, এই বাচ্চাদের মধ্যে যে 5 জন বাচ্চা বাকি আছে তাদেরকেও খুন করা হবে। তাহলে তো এদেরকে অ্যালার্ট করতে হবে স্যার। হ্যাঁ অভিজিৎ, জোনাকিপুর স্পোর্টস ক্লাবের কোচের সঙ্গে দেখা করা দরকার। এর কাছে কিছু না কিছু তো জানা যাবেই খুনির ব্যাপারে। আগে আপনি এখানে হকি শেখান, তাই না? আমি এখানকার কোচ, নাম কেতন। আমি এখান থেকে 15 বছর ধরে হকি শেখাচ্ছি। আপনি একটু এই ফটোগ্রাফটা দেখুন। চেনেন কি এদের? আরে, এটা কোথা থেকে পেলেন আপনি? আমরা সিআইডি থেকে আসলে একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সিআইডি থেকে? 11 বছর আগে তোলা এই ফটো। এই টিমটারও আপনিই কোচ ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, আমি এই টিমের কোচ ছিলাম। তাই এই টিমকে আমি ভুলতে পারবো কেমন করে? এমন দুঃস্বপ্ন আমার জীবনে আগে হয়নি। দুঃস্বপ্ন? কিরকম দুঃস্বপ্ন? ওই দুঃস্বপ্ন 2000 সালে হয়েছিল। এরা সব শান্তি ভবনের অনাথ আশ্রমের ছেলে পুলে। জানি আমরা সেটা, আর কেউ একজন এদের সবাইকেই মারছে একে একে। ও মাই গড! সেই ব্যাপারেই আমরা এখানে এসেছি আপনাকে কিছু জিজ্ঞাসা করব বলে। আচ্ছা, আপনি একটা দুর্ঘটনার ব্যাপারে কিছু বলছিলেন, কি হয়েছিল? এই ছেলেটাকে দেখছেন আপনি? বিনীতর নাম। 13 বছর বয়সে একটা ছেলের মধ্যে এত ঘৃণা, এত রাগ কখনো দেখিনি আগে। এরকম কি করেছিল বিনীত? চলো আলোক, প্রপার। কামান বয়েজ, কামান কামান। এই তোমাদের বলছি, ঠিক করে ধরো ওগুলো। স্নেহা, পাশটা ঠিক করে দাও। চলো, আর স্টিক ঠিক করে ধরো। কোথায় দিচ্ছ পাস? ঠিক করে দাও। আরে, আমাকে ধাক্কা মারছিস কেন? আমি তোকে জেনে ধাক্কা মারিনি। তুই কিন্তু জেনে শুনেই ধাক্কা মারলি। ও
এই বিনিত, কেন মারছো ওকে? দেখো আমি ইচ্ছে করে মারিনি। যদি তুমি কাউকে কিছু বলো না, তোমাকে ছাড়বো না আমি। হোয়াট? বিনিত ওই বাচ্চাটাকে এমন বাজেভাবে পিটিয়েছিল যেটা আমি চিন্তাই করতে পারি না। আর আমাকেও, এই দেখুন 11 বছর হয়ে গেল, এখনো এর চিহ্ন আমার কাছে রয়ে গেছে। ও গড, 13 বছরের বাচ্চার মাথায় এতটা ভাইলেন্স। এখন এই 13 বছরের বাচ্চাটা 24 বছরের হয়ে গেছে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর রাগও বেড়েছে নিশ্চয়ই। তাহলে এই সব কটা খুন এই করেনি তো? আচ্ছা, আপনি আমাকে কি এই বিনীতের অ্যাড্রেসটা কি সেটা বলতে পারবেন? না স্যার, আমার কাছে তো নেই। প্লিজ সরবিদ্যা স্কুলে গিয়ে ওর খোঁজ খবর পেতে পারেন। বিনীত তো ওখানেই পড়তো। সরবিদ্যা স্কুল? বেনিত, হ্যাঁ হ্যাঁ মনে আছে, খুব দুষ্টু বাচ্চা, অনেক অভিযোগ আসতো ওর নামে, কিন্তু আপনারা যেটা বলছেন খুন টুন ও করতে পারে না। কিন্তু আমরা এই কথা জানতে পেরেছি যে 13 বছর বয়সে এই বাচ্চাটা নিজের হকি স্টিক দিয়ে কোচকে মেরেছিল। ছোটবেলার কথা আলাদা ছিল অফিসার, বড় হওয়ার সাথে সাথে ওর রাগ অনেক কমে গেছে। আচ্ছা, সেটা আপনি কি করে জানলেন? আগে ওই হকির ঘটনাটার পর আমরা ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছিলাম। যেখানে মানসিকভাবে অসুস্থ রোগীদের চিকিৎসা করা হয়? আগে হ্যাঁ, ওখানে কিছুদিন থাকার পর একদম ঠিক হয়ে গেছিল। একদম ঠিক হয়ে গেছিল নাকি গোপনে প্রতিশোধের আগুনে জ্বলছিল? বাচ্চাদের সম্বন্ধে এরকম কথা বলবেন না অফিসার। সরি ম্যাডাম, আমরা যেটুকু জানতে পেরেছি এই বিনীতের ব্যাপারে তাতে তো মনে হচ্ছে এই ছেলেটা ঠিকঠাক নেই আদৌ। হয়তো এখনো ওর মনে এই দুঃখটাই রয়ে গেছে যে ওই বাকি বাচ্চাগুলোর জন্যই ওকে ওই মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়েছিল, আর এখন অ্যাসাইলাম থেকে বেরিয়ে এসে ও প্রত্যেককে এইভাবেই মেরে চলেছে। আপনার সন্দেহটা একদম ভুল, বিনীত একদম ঠিক আছে। এই তো 3 মাস আগে আমার সাথে দেখা করতে এসেছিল। 3 মাস আগে? হ্যাঁ। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? ব্যাস শুধু বন্ধুদের কথা জিজ্ঞেস করছিল, ওদের ঠিকানা চাইছিল। স্যার 3 মাস আগে বিনীত অ্যাড্রেস জিজ্ঞেস করেছে, আর 2 মাস ধরে খুন হচ্ছে। এখন এই বিনীত কোথায় থাকে আপনি কি বলতে পারবেন? অ্যাড্রেস তো জানি না, তবে বৈশালী নগরে ওর একটা অফিস আছে। কিসের অফিস? আরে স্যার, কোথায় যাচ্ছেন আপনারা? দেখুন স্যার, অফিস বন্ধ হয়ে গেছে, আপনারা কালকে আসুন। অফিস বন্ধ হয়ে গেছে, কালকে আসবো? হ্যাঁ স্যার। তাহলে কি খুনি আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে? খুনি? হ্যাঁ খুনি। কে খুনি? তোমার বস কোথায় লুকিয়ে বসে আছে বলে দাও। বস তো ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ গেছেন। কোন ক্লায়েন্টের সাথে? আরো বারো ওর ওয়াইফের সাথে। কোথায় দেখা করতে গেছে ও? এই শান্তিনগরেই, হোয়াইট কোট অ্যাপার্টমেন্টে। শান্তিনগর হোয়াইট কোট অ্যাপার্টমেন্ট? লেটস গো। তাড়াতাড়ি চলো, কিছু করার আগেই। আমার তো এই ফুললি ফার্নিশ ফ্ল্যাট খুব ভালো লাগছে, তুই কি বলো? ভাই, যেটা বউয়ের পছন্দ সেটাই আমার পছন্দ। আমরা এই ফ্ল্যাটকে ফাইনাল করছি। অন্তত এই ফ্ল্যাটের ছাদ দিয়ে আর রক্ত পড়বে না মনে হয়। আর যদি এখানেও রক্তের ফোঁটা পড়ে তো? মানে? মানে তোমাদের সময় হয়ে এসেছে। সময়? কিসের সময়ের কথা বলছিস? এই পৃথিবীকে বাই বাই বলার জন্য। কৈলাস, বাই বাই। কৈলাস, আমি তো ছোটবেলার বন্ধু। বন্ধু? বন্ধুর নামে বিশ্বাসঘাতক তোমরা। না, তোমাদের সবার জন্যই আমার ছোটবেলায় পাগলা গারদে কাটাতে হয়েছে আমায়। কৈলাস, কৈলাস প্লিজ, কৈলাস না, না কৈলাস, না, না কৈলাস, কৈলাস।
আরে শোনো, ঠিক আছে ঠিক আছে না? ছাড়ুন। যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে শেষ করে দেবো। শেষ করে দিবি? শেষ করে দিবি তুই? হ্যাঁ? কোন নামে তোমাকে ডাকবো? কৈলাস না বিনীত? নামে কি আছে? হ্যাঁ ঠিক বলছো তুমি। নাম বদল করলে কি আর সত্যিটা বদল হয়? এ আর এর বন্ধুরা মিলে আমার জীবনের সাথে খেলা করেছে, বরবাদ করে দিয়েছে আমাকে। 13 বছর বয়সে তুই হকি কোচের সঙ্গে হামলা করেছিস, নিজের বন্ধুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস, এরপরেও তুই 15 জনকে খুন করেছিস, আর তুই এদের বদনাম করছিস। 11 বছর, পুরো 11 বছর আমি হাসপাতালে কাটিয়েছি। আমার মাথার চিকিৎসা হচ্ছিল। এইসব কিছু করেও যদি এদের কোনো আফসোস না থাকে, তাহলে আমার আফসোস থাকবে কেন? এরা তো তোমাকে সাহায্য করতে চেয়েছিল যাতে তোমার মাথার চিকিৎসা করানো যায়, কিন্তু তোমার মাথার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। একটার পর একটা খুন করেছো তুমি। আমার প্রতিশোধের আগুন ততদিন নিভবে না যতদিন না আমি এদের সবাইকে নরকে পৌঁছে দেই। বলছি কি লাভ হয়েছে নাম বদলে? হ্যাঁ, এবার সারা জীবন ধরে জেলে বসে নাম পাল্টাতে থেকো যদি তোমার ফাঁসির হুকুম না হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.